নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। রত্নপ্রিয়া নামের মধ্যেই আছে সৌন্দর্যের দীপ্তি আর ভালোবাসার সিগ্নতা। রত্ন যেমন আলো ছড়িয়ে মনকে করে সমৃদ্ধ, তেমনি রত্নপ্রিয়া মানে হলো হৃদয়ের কাছেই সেই অমূল্য ধন, যে ভালোবাসা দিয়ে জীবনকে সাজায় নতুন রঙে। আর সেই কিন্তু আছে আমাদের এই অনুষ্ঠানে নক্ষত্রের আলোতে। এবং আমাদের প্রশ্ন উত্তরের পালা। আজকে প্রশ্ন উত্তরের খেলা হবে এবং সেই খেলায় অংশগ্রহণ করবেন আপনারা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না যে কেমন লাগলো, কার প্রশ্ন ভালো ছিল, কার উত্তর ভালো ছিল, সেটা কিন্তু লিখবেন। আর সবাইকে বলি, আরও যদি কিছু জানার থাকে তাহলে বলবেন, অন্য কোনো একদিন, নেক্সট কোনো একদিন আবারও সেই প্রশ্নের উত্তরে আমরা এই মিষ্টি মানুষটিকে কিন্তু পেয়ে যাব। তাহলে তোমার প্রশ্ন উত্তরের পালা শুরু করা যাক। একদমই, কারণ আমার প্রশ্ন তো শেষ হয়নি, সুতরাং এই প্রশ্ন চলতেই থাকবে এখন অনেকক্ষণ ধরে। তো এই সম্পর্ক নিয়ে আমরা কথা বলছিলাম এতক্ষণ ধরে। আমরা প্রাণীর চেয়েও যাকে ভালোবাসি সেও একসময় আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যায়। তো এই দূরে চলে যাওয়ার কারণ কি হতে পারে? গুড কোশ্চেন। সত্যি বেদনাদায়ক কাছের মানুষটা যদি দূরে চলে যায়। কারণ ভালোবাসা সব সময় প্রতিদান পায় না, ঠিক না বল? একদমই। কখনো মানুষ চলে যায়, কখনো মানুষ চলে যায়, কিন্তু তার স্মৃতিগুলো থেকে যায়। ভালোবাসা মানে কাউকে পাওয়া নয়, কাউকে মনে রাখা। ভালোবাসা মানে কাউকে পাওয়া নয়, কাউকে মনে রাখা। মনের কোণে কোথাও যেন থেকে যায় সারা জীবন। কিছু মানুষ চলে যায় শুধু শরীরে, হৃদয়ে তারা থেকে যায় চিরদিন, ঠিক না বল? একদমই তাই। মানুষ যখন মারাও যায় তখনও আমরা ভাবি যে এই মানুষটার আর আমাদের মধ্যে নেই, কিন্তু তা তো আর হয় না। তার স্মৃতি, তার ভালো সবটাই আমাদের মধ্যে সারা জীবন থেকে যায়। একজন চলে গেল না, একজন গায়ক, কিন্তু হ্যাঁ, সে তো সারা জীবন থেকে যায় আমাদের একেবারেই তার হৃদয়ে। গানের। এবং সব থেকে বড় কথা, আমার তো নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে হয় যে আমি এমন একটা প্রফেশনে বিলং করি যেখানে আমি চলে যাওয়ার পরেও আমার কাজটা থেকে কাজটা যাবে থেকে সারা যাবে। জীবন। যে চলে গেল না, মানে সত্যি ছোটবেলায় তার গান শুনেই মনে হয় আমাদের দিন কাটতো। একদমই। এবং বিশেষ করে আমাদের হ্যাঁ, জেনারেশনটার একটা অনেক বড় অনেক লস। বড় লস করে একদম সেই গায়ক চলে গেছে, কিন্তু আজকেই আমি দেখছিলাম যে তার জন্য পুরো আসাম কাঁদছে, পুরো আসাম, মানে আসাম নয়, পুরো দেশ মনে হয় কাঁদছে তার জন্য। আমি সেই গায়ককে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, যে তুমি যাওনি, তুমি যাওনি, তুমি আছো, ছিলে, থাকবে এই হৃদয়ে। তাই কিছু কিছু সম্পর্ক চলে যায়, কিন্তু সম্পর্ক চলে যায়, কিন্তু কোথাও যেন হৃদয়ের মাঝে সেই সম্পর্কের স্মৃতিগুলি কিন্তু রয়ে যায়। একদমই। কিন্তু আমরা তো এতক্ষণ ধরে জানলাম যে সবটাই আমাদের ভাগ্য নির্ধারণ করে। তা সত্ত্বেও এই ভালোবাসার মানুষ যখন দূরে চলে যায়, এই এত যন্ত্রণা, এত বেদনা, এটার কারণ কি? একদম, মানে সত্যি এটা তো চলছেই। কারণ যে মানে সবার ফার্স্টে বলি, কারণ শুরুটা ছিল আশা দিয়ে, কারণ শুরুটা ছিল আশা দিয়ে আর শেষটা হয় নীরবতা দিয়ে। ভাঙা সম্পর্ক মানে শুধু মানুষ হারানো নয়, ভাঙা সম্পর্ক মানে শুধু মানুষ হারানো নয়, নিজের এক অংশকেও হারানো। মানে আমি যদি তোমাকে অংশ না মনে করতে পারি, তাহলে তোমাকে ভালোবাসতে পারবো না। একেবারেই তাই। ভালোবাসা শেষ হয় না, ভালোবাসা শেষ হয় না, শুধু গল্পের চরিত্র পাল্টে যায়, ঠিক না বল? একদম। তোমার যখন একটা গল্পেতে একজনকে তুমি ভালোবেসে বিয়ে করছো, আবার অন্য একটা গল্পতে আবার অন্যকে ভালোবেসে বিয়ে করছো, এটা কিন্তু ভালোবাসা নয়, এটা চরিত্র, মানে এটা নাটক। কিন্তু রিয়েলিটি, মানে তুমি তোমার রিয়েলে যদি কারো একবার বিয়ে হয়ে যায়, সে দেখবে দ্বিতীয় বিয়ে করার সময় হ্যাপি থাকে না, যতই ভালোবেসে করুক না কেন।
তার যে প্রথম বিয়েতে যে খুশি থাকে, দ্বিতীয় বিয়েতে সেই খুশি থাকে না। তখন একটা ভয় কাজ করে, আবারও কি সেরকম হতে পারে? সেই বিচ্ছেদ, সেই কষ্ট, সেই বেদনা। তাই সবাইকে বলবো, দর্শক বন্ধু, এই এই অনুষ্ঠানটা কিন্তু শুধু শুধু অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠানটা শেখায় যে কষ্ট থেকেও সুখের কিভাবে বাঁচা যায়। আমি অনেক কষ্ট পাই, অনেক কষ্ট পাই। আমি, তুমি, তোমরা, আমরা সবাই কষ্ট পাই, কিন্তু সেই কষ্ট দূর করার যে জায়গাটা, সেই জায়গাটাই নক্ষত্রের আলো অনুষ্ঠান। ওই অনুষ্ঠান নিয়মিত দেখলে আমার মনে হয় কেউ কষ্ট পাবে না। আর ভালোবাসা নিয়ে আমার একটা খুব সুন্দর একটা ফিল্ম আসবে 2026-এর। দেখো, ভালোবাসা কাকে বলে। ভালোবাসতে গেলে টাকা পয়সা ধন সম্পত্তির দরকার হয় না। ভালোবাসতে গেলে দরকার হয় একটা পবিত্র মানুষ, যে মানুষটি যাকে ভালোবাসে তার জন্য সব করতে পারে, তার জন্যই বাঁচা, তাকে ভেবেই বাঁচা, তাকে নিয়েই বাঁচা, এবং তার কথা যেন মুখ থেকে বলতে না হয়, যেন অনুভব করতে পারে যে সে কি চাইছে। যদি সেটা পারো, তাহলে তোমার ভালোবাসা 100% একদম পাস। সম্পর্ক থেকে আমরা যখন মুভ অন করার চেষ্টা করি, কারণ একটু আগে আমরা আলোচনা করছিলাম যে একটা সম্পর্ক যখন শেষ হয়, যখন তাতে ভাঙন ধরে, তখন পরবর্তী সম্পর্কটাকে ভগবানের আশীর্বাদ বলে ধরে নেওয়া উচিত। কিন্তু সবসময় আমরা মানসিকভাবে সেটার জন্য প্রস্তুত হতে পারি না। আমাদের ওই কষ্টটা, ওই জায়গাটা থেকে বেরোনো অনেক বেশি কঠিন হয়ে যায়। তো একেবারেই তাই, ভুলতে পারি না। তো এই না ভুলতে পারার কারণটা কি? মানে সেটা জ্যোতিষশাস্ত্র দিয়ে আমরা কিভাবে বুঝতে পারি? দারুণ কথা বলেছো গো, দারুণ কথা। আমরা অনেক সম্পর্ক থাকে না, আমরা ভুলতে পারি না, কারণ ভালোবাসা স্মৃতির মতো। যতই মুছতে চাই না, যতই মুছতে চাই, মনের পাতায় আবার ফিরে আসে। ভুলতে না পারা মানে আসলে তুমি সত্যি ভালোবেসেছিলে। তুমি মানে ভুলতে পারছো না, মানে তুমি ভালোবেসেছিলে। আর সত্যিকারের ভালোবাসলে সেটা ভোলা যায় না। সে চলে গেছে, সে ভুলবে সহজেই। সে চলে গেছে, সে ভুলবে সহজেই, কিন্তু যে সত্যি ভালোবেসেছে সে বাঁচবে শুধু স্মৃতির ভেতরেই। তাই বলো, মানে ভালোবাসাটা কিন্তু অন্তর থেকে হয়। একদমই। আজকে কাউকে দেখে খানিকের ভালোবাসা তাসের ঘরের মতো ভেঙে যাবে। অন্তর থেকে তুমি হয়তো জানো না, তোমাকে অনেকে মধ্যে হয়তো কেউ এমন ভালোবাসে তাকে হয়তো তুমি চেনোই না। আমরা অনেকেই আছি যে আসল ভালোবাসা আমরা পাই না। হয়তো কেউ আছে আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা এমন এক জায়গায় ভুল করে করা নাড়লাম, এমন এক জায়গায় হয়তো সেখানে সারা জীবন দুঃখ কষ্টকে দিয়ে বয়ে বেড়াতে হচ্ছে। হয়তো আমার আসল জায়গায়, আসল ঘরে আমি পা রাখতে পারিনি। এটাও কিন্তু গ্রহের ফের, এটাও গ্রহের খেলা। তাই গ্রহ যদি তোমার সাথ না দেয়, যতই তুমি ভালোবাসায় সাকসেস পাবে না। বেশ, ধরে নিলাম এরকম কোনো মানুষ আছে যারা আমাকে ভালোবাসে অথচ আমি জানি না। কিন্তু এই যে একটা সম্পর্ক থেকে বেরোনো এবং আরেকটা সম্পর্কে মধ্যে যাওয়া, এই এইভাবে কি মানুষ আবারও ভালোবাসতে পারে? উম, পারে পারে গো, এটার উত্তর হবে হ্যাঁ। সহজেই বলি তোমাকে, কিন্তু সেই ভালোবাসা আর আগের মতো নির্ভেজাল হয় না। এখানে ভেজাল থাকে। আঘাত শেখায় কাকে বিশ্বাস করতে হয়, কাকে না। তবু হৃদয় একদিন আবার দরজা খোলে, ভালোবাসা আবার আসে, তবে আগের মতো পবিত্র নয়।
ভালোবাসা আবার আসে, তবে আগের মতো পবিত্র নয়, আরো গভীর, আরো সতর্ক হয়ে। তুমি ভাবো না, তুমি আজকে যাকে ভালোবাসো, তুমি আঘাত পেয়েছো, তার কাছ থেকে সম্পর্ক কোনো না কোনো কারণে তোমার নষ্ট হয়ে গেছে, কিন্তু তারপরে তুমি মুভ অন করলে, কিন্তু তারপরে তুমি একজন পার্সনকে সেই মানে বিলিভ করতে পারবে, অন্ধবিশ্বাস করতে পারবে, তখন তুমি খুঁজে বেড়াবে এই আগের জন্য ওই দোষটা ছিল না, এর মধ্যে কি আছে ওটা, এর মধ্যে কি আছে, এই যে দোষ ত্রুটি তুমি আগের থেকেই তোমার শেখা, মানে এখানে একটু ভেজাল থাকবে, একদম পিওর খাঁটি। ওই প্রথমবার যে পেয়েছে সেই পাওয়াটা এবার হয়তো পাবে, কিন্তু প্রথমেই পাবে না। হ্যাঁ, কারণ মানুষ হিসাবে তো ওই একটা ইনসিকিউরিটি চলেই আসে যে আগের যতই ভালো সম্পর্কে হোক যতটা কষ্ট হয়েছে যাতে এই না সম্পর্কটাও পাই, এই কষ্টটা কষ্টটা না না পাই, পাওয়া সে যায়। যেন একদমই আঘাত তাই, না দেয়। একদমই তাই। হয়তো সে কি চাইছে, সে কি খুঁজছে, সে কি বোঝাতে চাইছে, তুমি কিন্তু মনে মনে আগে থেকে ক্যালকুলেশন করবে। এই আগে না ও না আমাকে ঘুরতে নিয়ে যেত, কিন্তু আমি যেতে চাইতাম না, এ কি চাইছে, মানে এই যে ক্যালকুলেশন, এটা কিন্তু থাকবে তোমার। বেশ, বেশ। এত সুন্দর, সুন্দর সম্পর্ক নিয়ে উত্তর যখন পাচ্ছি তখন আমার আরো একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে। ভালোবাসায় সবথেকে বড় কষ্টটা কি? দারুণ 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 কথা। সবচেয়ে বড় কষ্ট তখন হয় যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে কিন্তু একসঙ্গে থাকতে পারে না, তখন সম্পর্ক বাঁচে শুধু নীরবতায়। খুব ভালোবাসেন কিন্তু একসাথে নেই, তখন কেমন কষ্ট হয়। ধরো তুমি দূরে, আমি অনেক দূরে, গ্যাপ। ভালোবাসা হারালে মানুষ কাঁদে না, ভালোবাসা হারালে মানুষ কাঁদে না, মানুষ কাঁদে যখন ভালোবেসেও একসঙ্গে থাকতে পারে না। ঠিক না বলুন? একদম, একেবারেই তাই। মানে আমি তোমাকে ভালোবেসে আমি দূরে আছি, এই যে দূরে থাকার যে কষ্ট, এটা যারা দূরে থাকে তারা বোঝে। হ্যাঁ, কারণ আমি ভালোবাসলাম, তাকে যত্ন করলাম, সেও আমাকে যত্ন করলো, সবটাই দেখলাম। অথচ একসাথে থাকা হলো না, এটা তো কষ্টের বটেই। কষ্টের না, এই কষ্টটা বড় কষ্ট। একদমই। এবং এটাও যেমন একটা দিক, সেরকম আরো একটা দিক আছে, সবসময় উল্টো দিকের মানুষটাও যে ভালোবাসে তেমনটা নয়। যেটা দেখে মনে হয় হয়তো ভালোবাসছে, দেখে অনেক কিন্তু কিছু মনে হয়। একদমই, একদমই। কিন্তু প্রতারণাও থাকে তার পেছনে কোথাও। যেটা হয়তো সম্পর্ক ভাঙার পর গিয়ে, অনেকদিন পর গিয়ে কখনো, কখনো বুঝতে পারা যায়। তো এই এটা নিয়ে তুমি কি বলবে? সত্যি কথা বলতে এমন এমন কোশ্চেন তুমি করছো না, মানে কোশ্চেনগুলি এই যে কপাল, এই ভাগ্য এখানে রিলেটেড, মানে কারণ মানুষ বদলায়, কারণ মানুষ বদলায়, কখনো পরিস্থিতি বদলায়, কারণ মানুষ বদলায়, কখনো পরিস্থিতি বদলায়, কিন্তু যে প্রতারণা করে সে কখনো সত্যি ভালোবাসে না। সত্যি ভালোবাসলে সে প্রতারণা করবে না, করতে পারে না। ভালোবাসা প্রতারণা শেখায় না, মানুষই শেখায়। ঠিক না বল? একদম, একদম। ভালোবাসা প্রতারণা শেখায় না, প্রতারণা কে শেখায়? মানুষই শেখায়। তাই ভালোবাসার মানুষ কখনো প্রতারণা করতে পারে না। ঠিক না বল? ভালো বাসতে গেলে সঠিক মানুষকে ভালোবাসতে হবে, সেটাও যেমন দেখতে হবে, এবং দেখতে হবে যে তুমি যাকে ভালোবাসো সেটা যেন বিফলে না যায়। দেখে শুনে ভালোবাসো, মোহে পড়ে আজ দেখে ভালোবাসলে কাল আবার কষ্ট পেলে সেই ভালোবাসা ভালোবাসা নয়। যাচাই কিন্তু আবশ্যক। একদম যাচাইটা করতে হয়। দেখো আজকে গুরুর কাছ থেকে তুমি দীক্ষা নেবে, তুমি গুরু বানাবে না, তাও যাচাই করে বানাতে হয়। একদমই, একদমই। আমাদের যেমন আমি শ্রী ঠাকুর রামকৃষ্ণকে ভালোবাসি, রামকৃষ্ণকে নিয়েই সব আমার। তো রামকৃষ্ণের কাছে যখন বিবেকানন্দ মানে নরেন যখন
দীক্ষা নিয়েছিল বা গুরু বানিয়েছিল, অনেক যাচাই করেছিল। যাচাই করে দীক্ষা নিতে হয় বা যাচাই করে গুরু বানাতে হয়, যাচাই করে ভালোবাসতে হয়। তুমি ভালোবাসলে তো আঘাত তুমি পাবেই, সে আঘাত যাতে না পেতে হয় তার জন্য তোমায় যাচাই করতে হবে। সম্পর্ক শুরু হওয়া, তারপর সেখান থেকে বিয়ে, তারপর সেখান থেকে ডিভোর্স, সবটাই তো হলো, কিন্তু আলটিমেটলি যে মানুষটাকে ভালোবাসলাম তার থেকে কি সবটা শেষ হয়ে গেল? খুব দারুণ কথা, মানে ডিভোর্স মানে কি সব শেষ? এটাই তো তোমার উত্তর, কিন্তু আমার মতে না। আমার মতে না, ডিভোর্স মানে কি জানো? এক নতুন শুরুর সুযোগ, এক নতুন শুরু করার সুযোগ। ডিভোর্স মানে এক নতুন শুরুর সুযোগ, তবু ব্যথা থাকে, কারণ যাকে জীবন ভেবে আঁকড়ে ধরেছিলে সেই একদিন অপরিচিত হয়ে যায়, তাই তো? যাকে যাকে নিয়ে অনেক কবিতা লেখা হয়েছে, যাকে নিয়ে অনেক গল্প লেখা হয়েছে, সে আজ অপরিচিত। ডিভোর্স মানে সম্পর্কের শেষ নয়, ডিভোর্স মানে স্বপ্নের কফিনে শেষ ফুল রাখা। ডিভোর্স মানে সম্পর্কের শেষ নয়, ডিভোর্স মানে স্বপ্নের কফিনে শেষ ফুল রাখা। মানে আজকে তুমি যাকে খুব ভালোবাসো তাকে বিয়ে করে তোমার ডিভোর্স হয়ে গেছে, এবং সেই ডিভোর্স হয়ে যাওয়া মানে তুমি শেষ, ঘুমাচ্ছ না, খাচ্ছ না, তুমি তোমার অভিনয় জগৎ শেষ, তোমার সব কিছু তুমি একদম করছো না। কিন্তু সে কি তোমার জন্য ভাবছে? সে কি চিন্তা করছে যে আমি ওকে ডিভোর্স দিলে যে ওর কি হতে পারে? তো আমার মনে হয় সেপারেশন সবকিছু শেষ নয়, নতুন শুরু করার একটা রাস্তা, নতুন শুরু করার একটা পথ। তাই ঘাবড়ানোর কিছু নয়, যা যাওয়ার সেটা যাওয়ার ছিল, যা আসার সেটা আসবে, আসার অপেক্ষা করো। একদম, একদম। কিন্তু আমরা যে মানুষটাকে সব থেকে বেশি ভালোবাসি, সেই মানুষটার কাছ থেকেই বোধহয় আঘাত সব থেকে বেশি পাই। এটা কি হতে পারে উত্তরটি? এটা কি হতে পারে? সবচেয়ে বেশি আঘাত পাই না আঘাত দেয়? মানে কারণ যার কাছে আমরা কারণ যার কাছে আমরা সবচেয়ে বেশি খোলা মনে থাকি, সেই জানে কোথায় আঘাত করলে আমরা ভেঙে পড়ব। তোমাকে আমার সব কিছু তোমাকে আমি বলে দিলাম, সব কিছু তুমি জানো যে আমাকে কিভাবে আঘাত করতে হবে। তাই সবচেয়ে প্রিয় মানুষটাই সবচেয়ে বড় যন্ত্রণা। শুনতে হয়তো খারাপ লাগবে, সবচেয়ে প্রিয় মানুষটাই সবচেয়ে বড় যন্ত্রণা দেয়, কারণ তাকেই আমরা হৃদয়ের সব দরজা খুলে দিই। কারণ হৃদয়ের দরজা খোলা সব জায়গায় যায় না, তাকেই দিই যাকে আমরা ভালোবাসি, আর সেই তার সুযোগটা নেয়। তাই বুঝে শুনে দরজাটা খুলতে হবে, তাই তো? কিন্তু এই বোঝার যে আসল রাস্তাটা, সেটা রাস্তাটা জানাও কিন্তু খুব একদম। গুরুত্বপূর্ণ। কারণ না, আজকে আমি মনে করি একটা মেয়ে যদি সঠিকভাবে চোখ কান খোলা রাখে, তাহলে কিন্তু সে রাস্তাটা পেয়ে যাবে, বুঝতে পারবে একটা মেয়ে। কিন্তু বেশিরভাগ মেয়েরাই তো দেবীর রূপ। আহ, মেয়ে, সত্যি কথা বলতে মেয়েদেরকে আমি খুব সম্মান করি, রেসপেক্ট করি, ভালোবাসি, কারণ মেয়েরা মানে মা, মেয়েরা মানে বোন, মেয়েরা মানে দিদি। মেয়েরা একটা নতুন জন্ম দেয়, নতুন সৃষ্টি করে। যে সৃষ্টি করে সে কাঁদায় না, যে সৃষ্টি করে সে ধ্বংস করে না, বিনাশ করে না, সে সৃষ্টি করে। আর বিনাশ ধ্বংস কে করে? যে ধ্বংস হয়েছে। আমি মনে করি যে মেয়েটি আঘাত পেয়েছে সেই আঘাত দেওয়ার টেন্ডেন্সি থাকে, যে আঘাত পায়নি, পিওর খাঁটি রত্ন, সে আঘাত দেয় না। তুমি কি দেবে কাউকে আঘাত? জ্ঞান তো কাউকে দিতে চাই না, একদম। কখনো কখনো আমরা দিয়ে ফেলি, আর না চাইতেও দিয়ে ফেলি। কিন্তু সত্যিকারের যে ভালোবাসার, সেটা সম্পর্ক যত দিন যায় তত আস্তে আস্তে তো একটা কমতে শুরু হয়, আগ্রহ কমতে শুরু হয়, যেটা যদি আমরা বলি।
কিন্তু আসল যে ভালোবাসাটা সেটা কি সত্যিই চিরকাল টিকে থাকে? আগ্রহ কমে যাওয়াটা তাহলে কিসের জন্য হয়? খুব ভালো বলেছো। চিরকাল মানুষ থাকে না, চিরকাল মানুষ থাকে না, কিন্তু সত্যিকারের ভালোবাসা থাকে। এই কথাটা শুনতে বুঝতে একটু সময় লাগবে, কারণ কখনো স্মৃতি হয়ে, কখনো ব্যথা হয়ে, কখনো নীরবতা হয়ে। একটা কথা বলি, ভালোবাসা চিরকাল থাকে। ভালো করে শুনবে, ভালোবাসা চিরকাল থাকে, শুধু মানুষ থাকে না পাশে। আজকে ধরো আমি একজনকে খুব ভালোবাসি, সে আজ আর নেই, কিন্তু তার দেওয়া স্মৃতিগুলি, তার দেওয়া আনন্দগুলি, ওগুলি কিন্তু সারা জীবন বেঁচে থাকবে আমার হৃদয়ে। তো সেই জায়গা থেকে মানে ভালোবাসা মরে না, মানুষটা হারিয়ে যায়, মানুষটা মরে যায়, মানুষটা চলে যায়, তো ভালোবাসা হৃদয়। খুব দামি কথা। আচ্ছা, এই যে আঘাত পাই আমরা বারবার, আঘাতের পর সবাই বলে যে পজিটিভ থাকতে, নিজেকে ভালোবাসতে, মানে নতুন করে আবার হাসতে শেখানো যাকে বলে, সেটা সম্ভব? সম্ভব, হ্যাঁ সম্ভব। আঘাতের পর আবার হাসতে শেখে, সম্ভব। সময়, সময় মানুষকে শিখিয়ে দেয়, আজ যন্ত্রণা, কাল স্মৃতি, আর পরশু হয়তো এক নতুন সূচনা। কি বললাম দর্শক বন্ধু? আজ যন্ত্রণা, কাল স্মৃতি, আর পরশু হয়তো এক নতুন সূচনা। তাই আঘাত চিরদিন থাকে না, আঘাত চিরদিন থাকে না। মানুষ ভাঙে কিন্তু আবার গড়ে ওঠে, মানুষ ভাঙে আবার গড়ে ওঠে। আর যে গড়ে ওঠে না, সে ভাববে ঠিক মতো ভাঙেনি, ঠিক মতো ভাঙলে সে কিন্তু গড়বে। আমি তোমাকে একটা কথা বলি, তুমি কোনোদিন দেখেছো কামারশালায় সেই ওই রড পুড়িয়ে একদম লাল হয়ে যায়? ওই রড রড কিন্তু পোড়ায়, পুড়িয়ে কিন্তু লাল হয়ে যায়, টকটকে লাল হয়, দগ্ধ। তারপরে কিন্তু আঘাত করে, কি দিয়ে আঘাত করে? লোহা দিয়ে, হাতুড়ি দিয়ে, লোহা দিয়ে বা বড় কিছু দিয়ে আঘাত করে করে একটা শেপ তৈরি করে, শেপ তৈরি করে দা, কুড়াল বা কাঁচি, যাই হোক কিছু তৈরি করে। তখন তার দাম কিন্তু বেড়ে যায়, কিন্তু তার আগে আঘাত, সে আঘাত কিন্তু সহ্য করে। যদি ওই আঘাত সহ্য করতে না পারে, তাহলে সেই শেপ আসবে না, সেই শেপটা তৈরি হবে না। তাই লোহাকে আর একটা লোহা পিটিয়ে গলিয়ে আঘাত দিয়ে কিন্তু শেপ তৈরি করে। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। যা যা প্রশ্ন ছিল সব জেনে নিয়েছি। তুমি তো মানে অ্যাস্ট্রোলজি নিয়ে, তন্ত্র নিয়ে, বাস্তু নিয়ে, সংখ্যাতত্ত্ব নিয়ে, মানে হাত দেখা নিয়ে, ফেস রিড নিয়ে, তিল তত্ত্ব নিয়ে ভালোই নলেজ রাখো। তোমার এই সাবজেক্ট ভালো লাগে বলো? হ্যাঁ, কারণ আমার মনে হয় আমরা কারাই না চাই যে আমাদের ভবিষ্যতে কি আছে সেটা জানতে। তো সেখান থেকে যে ইন্টারেস্টটা গ্রো করে, আমার যেহেতু একটু পড়ার অভ্যেস আছে, তাই জন্য আমি একটু চেষ্টা করি যদি জানতে পারা যায়। দেখি যদি নিজে নিজে জানতে পারা যায়। দেখো, জ্যোতিষ, তন্ত্র, সংখ্যাতত্ত্ব সমস্ত কিছু একটা সমুদ্রের মতো, সবই আমাদের জীবনে দরকার। সঠিক প্রয়োগ সঠিক সময় করলে সে সাকসেস হবে, সাকসেস পাবে। আজ তুমি একটা জায়গায় আছো, কাল কি তুমি চাইবে না যে আমি আরেকটু জায়গায় মানে বড় জায়গায় জাম্প করি, সাকসেস হই? যদি তুমি বড় জায়গায় জাম্প করতে চাও, তাহলে তোমাকে একটু জ্যোতিষ পরামর্শ, জ্যোতিষ কনসালটেন্সি বা রেমেডিস নিয়ে তোমাকে কিন্তু এগোতে হবে, এবং তুমি সাফল্য পাবে, সাকসেসও পাবে। তো আমি তোমাকে যতদূর দেখেছি, চিনেছি, তুমি সাকসেস পাবে। শুধু তোমার জন্য বলবো একটা টোটকা, তোমার জন্য। দেখবে তুমি কোনো কিছু কাজ করতে যাচ্ছ, বা কোনো কিছু একটা কাজ করবে, বা তুমি একটা সিরিয়ালের সুযোগ পেয়েছো নতুন, বা কোনো জায়গায় সাইন করবে, তার আগে কি করবে? কি করো তুমি?
নিজেকে প্রিপেয়ার করি। মানে সেটা তো করছো, কিন্তু তার আগে তুমি কাকে কাকে জানাও যে আমি পেয়েছি? আমি চেষ্টা করি কাউকেই না জানাতে, কারণ আমার মনে হয় আমার মানে নিজেরই রিয়েলাইজেশন, এটা আমাকে কোনো জ্যোতিষী বলেননি, কিন্তু আমার মনে হয় যে যখনই আমি কাউকে কিছু জানিয়েছি তখন সেই কাজটা কোথাও গিয়ে বাধা পড়েছে, আটকেছে, ইয়েস, এবং কোথাও গিয়ে হয়তো হয়ইনি ইয়েস। কাজটা। দর্শক বন্ধু, আমি কিন্তু কিছু বলিনি, দেখো অ্যান্সার দিয়ে দিল। তো আমরা যখন কোনো একটা শুভ কাজে যাই না, তখন আমরা ঢাক ঢোল পেটাই। ওই ঢাক ঢোল পেটাতে নেই। শুভ কাজে যাওয়ার আগে যাকে তুমি ভালোবাসো, যে ঠাকুর, ঈশ্বর, দেখো আমরা একটা জায়গায় গিয়ে না আমরা এমন একজনকে ভালোবাসবো, সেখান থেকে কিন্তু আমরা কোনো আঘাত পাই না। সেটা হলো ঈশ্বর, ঠাকুর। তুমি যদি শিবকে ভালোবাসো, তুমি যদি কৃষ্ণকে ভালোবাসো, তুমি যাকেই ভালোবাসো না, তার সামনে গিয়ে তুমি জানাবে যে আমি এই কাজটা পেয়েছি, যেন আমি আমার মন দিয়ে বা আমার হৃদয় দিয়ে বা আমার সবটুকু দিয়ে যেন আমি এই কাজটা ভালো করে ফুটিয়ে তুলতে পারি, যাতে দর্শকের সামনে আমার কাজটা মানে গ্রহণযোগ্য হয় বা সবার থেকে বেস্ট হয়। বলবে, দেখবে তুমি দ্য বেস্ট হবে। কিন্তু তুমি যদি ওই পার্সন ছাড়া তুমি আদার্স কোনো না কোনো পার্সনকে বলবে, সে তোমার সামনে খুশি হবে, দেখাবে বাহ ভালো, কিন্তু সে ভিতর থেকে একটা জেলাসি ফিল করবে। ওটাই হলো নেগেটিভিটি, ওটাই হলো বাধা। তাই তোমার কাজ যখনই কিছু নতুন কিছু পাবে, নতুন কিছু পাওয়ার আশা থাকবে, তখনই তুমি ঈশ্বরের কাছে প্রে করবে, ঈশ্বরের কাছে গিয়ে তুমি তোমার মনের কথাটা বলবে। মানে এটা যদি করো 100% সাফল্য আসবে। আর এই ভুলটাই আমরা করি, আমরা আগে থেকে সবাইকে জানিয়ে দিই, সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিই, সাইডে জানিয়ে দিই, এরকম অনেক জায়গায় অনেক কিছু করে আমাদের আলটিমেটলি কাজটা পোস্টপোন হয়ে যায়, মানে কাজটাই পাই না। দর্শক বন্ধু, যারা আমাকে ভালোবাসো, যারা দিদিকে ভালোবাসো, তারা তোমরা সবাই বলবে কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠানটি। আর তুমি আমাদের এই নক্ষত্রর আলোর অনুষ্ঠানটিকে আমাদের এই দর্শক বন্ধুদের কি বলতে চাও? কি মানে আজকে একটা তুমি তাদের সম্বন্ধে এমন কিছু বলো তারা খুব খুশি হয়ে যায়। এইটুকুই বলতে চাই যে এই জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা জানতে চাও, আমার মতো যাদের প্রচুর প্রশ্ন মনে আছে, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সবার আগে, এবং যা যা প্রশ্ন আছে, যারা চাও সেই প্রশ্নটা দাদার কাছ অবধি পৌঁছোক, তারা কমেন্ট করো কি কি প্রশ্ন তোমাদের আছে। দাদা নিশ্চয়ই সেটাকে চেষ্টা করবে যাতে উত্তর দেওয়া যায়। আর যেটা বলা সেটা হচ্ছে, আমার এখানে এসে যা ভালো লাগলো, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এবং দাদা এত সুন্দর করে সব প্রশ্নের উত্তর গুছিয়ে দিলেন, তাতে আমার মনটা সত্যি ভরে গেল, এবং আমি তো প্রচণ্ড কৌতূহলী এই বিষয়ে, তা আমার খুব ভালো লেগেছে এখানে। আর যদি তোমরা চাও তাহলে হয়তো আমি আবার আসবো। একদম একদম, নিশ্চয় চাইবে, আবারও দেখা হবে। আজ আসি, সময়ের সাথে সাথে চলতে হয়। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রীঠাকুর। নমস্কার। আমি এই অ্যাকচুয়ালি টিভি চ্যানেলে যে রূপসী বাংলা, তারপরে আমার এই আপনার কি মোবাইলে যে ইউটিউব আছে, এতে দেখে মহারাজের যে এগুলো টেলিকাস্ট যেগুলো দেখানো হয়েছে দেখে আমার খুব ভালো লেগেছে। সেই অনুযায়ী আমি এখানে চয়েস করে এখন অবধিকারীতে খুবই ভালো লেগেছে। এখন আমার খুব সুন্দরই লেগেছে, মন যেন মনে হয় যেন শুদ্ধ হয়ে গেল, ভগবানের কাছে এলাম, ভালো লাগলো খুবই, পরিবেশও সুন্দর। সৌরভ নস্কর। না, আমার কিছু সেরকম বলার নেই, আসলে একরকম একটা ইচ্ছা, তো যার যেটা ইচ্ছা, আমার ইচ্ছা ছিল, এসছি, এটাই।